বহুমাত্রিক বাংলাদেশের প্রত্যয়ে আজ থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। এবারের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরওয়ার্দী উদ্যান অংশে 468টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। আজ থেকে 15 মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এছাড়া প্রতি শুক্র ও শনিবার বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে শিশু প্রহর। ছুটির দিনে মেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। প্রকাশক, লেখক ও পাঠকের মিলন মেলায় পরিণত হওয়া এই বই মেলা ঘিরে ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন জ্ঞান চর্চা, সৃজনশীলতা ও মুক্ত বুদ্ধির বিকাশে এবারের আয়োজন নতুন মাত্রা যোগ করবে। 52 ভাষা আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আজকের এই স্থানটি অর্থাৎ এই বাংলা একাডেমির সৃজনশীল কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ অমর একুশে বইমেলা। তবে সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বহু ভাষা এবং সংস্কৃতি শেখা, জানা এবং বোঝার দিকে আমাদের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটি বিশ্বাস করি বা মনে করি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে যুক্তরাজ্যে থাকা 518টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, যুক্তরাজ্যে অবস্থিত এসব স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান। আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর এর সমন্বয়ে 9 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। গত বছরের 21শে সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট মামলার 23 বস্তা আলামত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নথিপত্র বিশ্লেষণে বিদেশি সম্পত্তি ক্রয়ের অসংখ্য মূল দলিল, চুক্তিপত্র, পেমেন্ট অর্ডার ও রসিদ পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আজকে সাবেক ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যে ইউকেতে অবস্থিত স্থাবর সম্পদসমূহ ক্রয় করার আদেশ দিয়েছেন। এখানে উল্লেখ্য যে তার যে প্রপার্টির কথা বলা হয়েছে সেটা আসলে ইংল্যান্ডে তার যে 500 শতাধিক বা 518টি বাড়ির কথা বলা হয়েছে, অভিযোগে উল্লেখ আছে সেই বাড়িগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেফতার করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক AKM মুর্তুজা আলী সাগর তার রেড নোটিশ জারির নির্দেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক রাজুকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট বিক্রির অনুমোদন দিয়েছেন। এটি তিনি তার খালা শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে করেছেন। এর মাধ্যমে তিনি ও সংশ্লিষ্টরা অবৈধ সুবিধা নিয়েছেন। মামলার আগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশ ত্যাগ করেছেন এবং প্রমাণ ও আলামত ধ্বংসের চেষ্টা করছেন। এজন্য তাকে গ্রেফতার করা জরুরি। দেশের বাইরে থাকার কারণে তার গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। খুলনায় চুরি, ছিনতাই ও অনলাইনে সংঘটিত অপরাধ দমন অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং
বিকাশ প্রতারণায় হারানো নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন থানায় মোবাইল হারানো ও বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা সংক্রান্ত জিডির ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৭৬টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৩০,৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অডিটোরিয়াম রুমে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে হারিয়ে যাওয়া ফোন এবং বিকাশ প্রতারণায় হারানো টাকা হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান ও সহকারী পুলিশ সুপার আলী নওয়াজ সহ অনেকে। দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি করে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ভূমি দখলদারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন এবং বলেন এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকলের দেশপ্রেমকে কাজে লাগিয়ে দেশ নায়ক তারেক রহমান একটি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী। বৃহস্পতিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, গোপালগঞ্জের ৩টি আসনেই এখন জাতীয়তাবাদী দলের দখলে। এখানে সব কিছুই হবে। এখানের মানুষ উন্নয়নের কোনো কিছু থেকেই বঞ্চিত হবে না। উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য SM জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কুমার মৃদুল দাসের সাথে কথা বলে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী পদ শূন্য সহ নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন। টাঙ্গাইলের ভুয়াপুরে প্রশাসনের কঠোর নজরদারিতে রমজান উপলক্ষে শৃঙ্খলা ফিরেছে বাজারগুলোতে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী হাট বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও সবজির মূল্য যাচাই করে অতিরিক্ত দামে বিক্রি বা মজুতদারীদের অভিযোগ থাকলে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতার বানু, থানা পুলিশের SI নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্যানিটারি ইন্সপেক্টর রোকেয়া বেগম ও উপজেলা দুদকের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্যরা। রাজশাহীর পবা উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সাতক্ষীরা খুলনা মহাসড়কে গরু বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইট ভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে ইশার আলী, মোহাম্মদ মামুন হোসেন ও মোতালেব হোসেন 3টি গরু বোঝাই ভ্যানে করে সাতক্ষীরার থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে শ্যামলীপাড়া কালীবাড়ি থেকে পাট বন্দর পর্যন্ত প্রায় 5 কোটি টাকা ব্যয়ে 1700 মিটার ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। বুধবার শ্যামলীপাড়া কালীবাড়ি এলাকা থেকে পাট বন্দর পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে উল্লাপাড়া উপজেলায় ড্রেন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ATM আরিফ, উপজেলা উপসহকারী প্রকৌশলী মেহেদি হাসান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলী সহ আরও অনেকে। কুষ্টিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মোহাম্মদ শাহজামাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত মোহাম্মদ শাহজামাল কুড়িগ্রাম সদর উপজেলার চর সীতাইঝাড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতব্বর জানান, শহরের সাদ্দাম বাজার এলাকায় রেল ক্রসিংয়ে করার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুরের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হক মজুমদার, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার সহ অন্যান্যরা। রমজান এলেই বদলে যায় রাজধানীর পুরান ঢাকার চেহারা। বিকেল গড়াতেই হাজারো মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী চকবাজারে। কয়েকশো বছরের ঐতিহ্য বুকে নিয়ে ইফতার বাজার হয়ে ওঠে রোজার এক আলাদা উৎসব। যে উৎসব আরও প্রাণবন্ত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের কোলাহলে। বিস্তারিত দেখুন আরকি রেজার রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আবু ইস্তিয়াক। শিক্ষিত কাজছি যেটা আগানে বাগানে ঘুরে বড় হয় না, স্কুল মাঠে ঘুরে বড় হয়েছে, স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, তাই এটার টাইটেল শিক্ষিত কাজছি। 400 বছরের ঐতিহ্য ধারণ করে পুরান ঢাকার শাহী মসজিদের সামনে বরাবরের মতো চলছে এই ইফতার বাজার। বিক্রেতাদের হাকডাকে মুখরিত এই ইফতার বাজার শুধু ইফতার বাজার নয়, এ যেন জনমানুষের মিলন মেলা। ফল শরবত থেকে শুরু করে ভাজা পোড়া সহ মাংস পোলাও নিয়ে এ যেন এলাহি আয়োজন। সুতি কাবাব আর ঐতিহ্যবাহী বড়বাপের পোলাই খাই নামক বিশেষ খাবারের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন প্রেমিকরা। এটা তো একটা ঐতিহ্য চকবাজারের, এই যে আপনাকে ইফতার, এটা মনে করেন বিভিন্ন দূরের জায়গা থেকে লোকজন এসে নিয়ে যায়। এই চকবাজার ইফতারের একটা ঐতিহ্য আগের মতো আছে, অনেক আগের থেকে, অনেক ছোটোবেলা থেকে আমরা দেখছি। গুলশান বর্ডিং ধানমন্দিতে সবাই আসে এখানে ইফতারি। আজকে মনে হয় 150 বছর ধরে বলছেন ইফতারি কিনে আমরা, খুব ভালো লাগে বুঝছেন না, যে হিসাব তো ইফতারি খুব ভালো পাওয়া যায়। এদিকে চকবাজারে আমাদের বাসা ঠিকই, কিন্তু মনে হয় আগে সেই ঐতিহ্য নাই, এখন ঐতিহ্য নেই, কমে গেছে। এখন মানে ওই আগের সেই খাবার নাই এখন। খাবারের দাম ও মান নিয়ে মতভেদ থাকলেও রমরমা চলছে মৌসুমী ব্যবসায়ীদের কেনাবেচা। আমরা যে পুরান যে দোকানদার ছিলাম, অনেক দোকানদার মারা গেছে, নতুন নতুন কিছু দোকানদার এখানে ঢুকছে, তো ওরাই মানগত জিনিসটা ঠিক করতে পারতেছে না। যে আমরা যে আগে যে আজকে থেকে 400 বছর আগের যে ইতিহাসটা তারা ধরে রাখতে পারতেছে না। কথা আমি চকবাজার লোকাল হয়ে বলছি, কিছু কিছু দোকান আছে যে বাসি খাবার দেয় বা অনেক খারাপ খাবার দেয় বা উল্টা পুল্টা দিয়ে ভালো বলে খাবার নাম নষ্ট করে। আমাদের এই চকবাজার ইফতারি বাজারের মধ্যে 100-র বেশি আইটেম আছে। দূর দূরান্ত অনেক জায়গাতে মানুষ আইসা নেয়, হয়তো দূর দূরান্তর মানুষের জায়গায় নিতে পারে না, গন্ধ হয়ে যায়। স্বাদ ও দাম নিয়ে কিছু অভিযোগ থাকলেও ব্যবসায়ীরা বলছেন ঐতিহ্যকে ধারণ করেই মান বজায় রাখছেন তারা। তাতারে আবার ঘিকা আর বারে মশালা, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। পুরান ঢাকার 400 বছরের এই ঐতিহ্যবাহী ইফতারের বাজার রমজান এলেই যেন ভোজন রসিকদের কোলাহলে প্রাণবন্ত হয়ে ওঠে।
রকমের এই খাবারের স্বাদ আর পরিবেশ সম্পর্কে মতভেদ থাকলেও ইফতারের ঐতিহ্যকে ধারণ করতে চান বছরের পর বছর, এমনটাই প্রত্যাশা সকলের। চকবাজার থেকে আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।